মিস ইসানা ইবনাত, আপনার বয়স ২৭। আমার চেয়ে আপনি ১-১.৫ বছরের বড়। আপনি এ হবার যোগ্যতা রাখেন না। আসতে পারেন। গম্ভীর গলায় রাদ আনসারি অপর প্রান্তে থাকা ইসানাকে কথাগুলো বলল। অসহায় ভঙ্গিতে ইসানা রাদের দিকে তাকিয়ে রইল। রাদ ফাইল নড়াচড়া করতে ব্যস্ত। ইসানা হাল না ছেড়ে বিনয়ী স্বরে বলল, আমাকে একটি বার সুযোগ দেওয়া যায় না স্যার? অন্যদের তুলনায় চাকরিটা আমার ভীষণ প্রয়োজন। রাদ কাগজগুলোতে চোখ বুলাতে বুলাতে গম্ভীর কণ্ঠেই বলল, প্রথমত আপনি আমার থেকে বড়, দ্বিতীয় আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেননি, তৃতীয় আপনি ডিভোর্সি। কোন যোগ্যতায় আমি আপনাকে চাকরি দিব বলুন তো? এরূপ বাক্য তাকে শুনতে হবে ভেবে আগে থেকে প্রস্তুতি নিয়ে এসেছে ইসানা। দৃষ্টি নত রেখে মনোক্ষোভ প্রকাশ করছে নিজের ওপর। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে মামা বাড়িতে শৈশব কৈশোর কেটেছে তার। মামি নিজের মেয়ের মতো ভালোবাসলেও মামা দুচোখের তারা চিহ্ন সমনে করত ইসানাকে। বহু কষ্টে কলেজের দণ্ডি পার করে ভার্সিটিতে থাকাকালীন বিদেশি ছেলের সঙ্গে বিয়ে হয় তার। বিয়ের পরের দিন সদ্য বিবাহিত স্বামী না জানিয়ে এক প্রকার পালিয়ে বিদেশে চলে যায়। বিয়ের সময় এক ঝলক স্বামীকে দেখেছিল, তারপর আর দেখা হয়নি তাকে। বাসর রাত তার একাকী কেটেছে। ৪ বছর স্বামীর অপেক্ষায় শ্বশুরবাড়ি থেকেছে সে। সেখানে সকলের অবহেলা, লাতারা চিহ্ন তারা চিহ্ন না সহ্য করতে হয়েছে। জানুয়ারি মাসের ৩ তারিখে বিদেশ থেকে ডিভোর্সের পেপার পাঠান হয়। শত বেদনাকে উপেক্ষা করে ডিভোর্স পেপারে সাইন করে শ্বশুরবাড়ি ত্যাগ করে ইসানা। মামা বাড়িতে না এসে তার প্রিয় বান্ধবী সোহানার বাড়িতে ওঠে। ১ সপ্তাহ সেখানে থেকে বিভিন্ন কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিয়েছে সে। কিন্তু ভাগ্য তার সায় দিচ্ছে না। আজকে রাত টেক্সটাইল কোম্পানিতে এ পদে চাকরির ইন্টারভিউ দিতে এসেছে। যে কোনো মূল্যে তাকে চাকরি পেতেই হবে। এভাবের বান্ধবীর ওপর নির্ভর হয়ে চলতে চাইছে না ইসানা। হয়তো এখান থেকেও আজ ফিরে যেতে হবে তাকে। সামনে বসা রুক্ষ সুশ্রী যুবক ডেস্কের ওপর ফাইল রেখে অন্য ফাইল ঘাঁটতে আরম্ভ করল। সে যে এখানে বসে আছে এতে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। এখানে আসার পর থেকেই তার দিকে না তাকিয়ে কথা বলেছে। একবারের জন্য তাকায়নি সে। দেখে মনে হচ্ছে তার মেয়েদের দিকে তাকাননি তারা চিহ্ন তারা চিহ্ন ইদ্ধ। রাদের তেজি স্বর শুনে ইসানা চৈতন্য ফিরে পায়। মিস ইসানা, আপনাকে যেতে বলা হয়েছে। ইসানা মিনতি করে বলল, প্লিজ স্যার, একবার সুযোগ দিন। আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব সারা জীবন। আউট। তারা চিহ্ন জড়িত কণ্ঠে শুধালো রাদ। ইসানা ছলছল আখিযুগল দ্বারা ফাইল হাতে নিয়ে দ্রুত পায়ে প্রস্থান করল। বের হবার পর আরেকটি মেয়েকে ভেতরে ডাকা হয়। ইসানা বক্ষে ফাইল জড়িয়ে বেরিয়ে আসে বাহিরে। তখন গাড়ি থেকে কালো স্যুট পরা আরেকজন ব্যক্তিকে বের হতে দেখে ইসানা বুঝতে পারে উনি এই কোম্পানির ম্যানেজার মুরাদ শেখ। ভেতরে রাদ আনসারিকে নিয়ে বাকি সবাই কটূক্তি করছিল, কিন্তু মুরাদের সম্পর্কে ভালো সুবাক্য বলছিল তারা। ইসানা যেন তাকে দেখে এক চিতলে আশার আলো খুঁজে পায়। ভেতরে যাওয়ার পূর্বেই এগিয়ে যায় তার নিকট। স্যার বলে সম্বোধন করে ডাক দেয় মুরাদকে। সানগ্লাস চোখ থেকে খুলে মুরাদ ইসানার দিকে দৃষ্টি ফেলে। এক দৃষ্টিতে ইসানাকে পর্যবেক্ষণ করে নেয় তার তীক্ষ্ণ আখিযুগল দ্বারা। গোলাপি রঙের সেলোয়ার কামিজ পরিধান শ্যামলা বর্ণের লাবণ্যময়ী অধিকারী ইসানা। মুরাদ মৃদুস্বরে বলল, ইয়েস, বলুন কিভাবে সাহায্য করতে পারি? ইসানা ইতস্তত বোধ ফেলে সরাসরি বলে ফেলে, আমার চাকরিটা খুব প্রয়োজন, প্লিজ যদি একটু সাহায্য করতেন। কণ্ঠে অনুরোধ তার। মুরাদ বুঝতে পারে ইন্টারভিউতে মেয়েটি টিকেনি। আর এমনতেও রাত যাদের ইন্টারভিউ নিবে তাকে অবশ্যই সব দিক থেকে পারফেক্ট হতে হবে। বিন্দুমাত্র খুঁতো থাকা চলবে না। মুরাদ সেকেন্ড কয়েক চুপ থেকে কোমল স্বরে বলল, আপনি আমার সঙ্গে আসুন, আপনার ফাইলটি দিন আমাকে। ইসানা সন্তোষী প্রকাশ করে ফাইল এগিয়ে দিল। মুরাদের পিছু পিছু হাঁটতে আরম্ভ করল। মুরাদ ফাইল ঘেঁটে দেখতে দেখতে রাদের কেবিনের দিকে এগিয়ে যাচ্ছে। কিছু স্টাফ তাকে দেখে গুড মর্নিং বার্তাটি জানাচ্ছে। বিরতিহীন অ্যালার্ম বেজে চলেছে। ঘড়ি জানান দিচ্ছে ৮টা বাজে। রাত ঘুমন্ত অবস্থায় টের পেয়ে টেবিলে হাতড়িয়ে বন্ধ করে দেয় অ্যালার্ম ঘড়িটি। আড়মোড়া ভেঙে বিছানা ত্যাগ করে জানালার পর্দা সরিয়ে দেয়। তৎক্ষণাৎ হুড়মুড়িয়ে এক ফালি রোদ জানালার কাচ ভেদ করে ভেতরে প্রবেশ করে। সকালের স্নিগ্ধ রোদ রাদের খুব প্রিয়। কপালে জড়ো হওয়া এলোমেলো চুলগুলো এক হাত দিয়ে সরিয়ে দেয়। সেই হাত কাছের ওপর রাখার পূর্বেই তার ফোনটি বেজে ওঠে। দ্রুত এগিয়ে যায় বিছানার নিকট। স্ক্রিনে মামনি নামটি লিখা দেখে তৃপ্তিময় মৃদু হেসে রিসিভ করে বলল,
গুড মর্নিং মামনি। রেহানা আনসারি রাশভারী কণ্ঠে জবাব দিল। মর্নিং। দ্রুত ফ্রেশ হয়ে বাহিরে এসো। আমি ড্রয়িং রুমে অপেক্ষা করছি তোমার জন্য। বাক্য শেষ করেই ফোন কেটে দিলেন। রাদের কপালে চিকন ভাঁজ পড়ে, সঙ্গে কিছুটা বিস্ময় বোধ করে। হঠাৎ তার মামনি সিলেট থেকে ঢাকায় এসেছে, এবং কি তাকে না জানিয়ে। বেশ ভাবাচ্ছে তাকে। আপাতত এসব পাশে রেখে ফ্রেশ হতে যান। রেহানা আনসারি সোফা থেকে জানালার কাছে ঘেঁষে দাঁড়াল। পরনে তার বেগুনি রঙের সিল্কের শাড়ি, হাতে সোনালি রঙের দামি ঘড়ি, চোখে রয়েছে মোটা ফ্রেমের চশমা। আদলে ফুটে আছে একরাশ গুরুগম্ভীর ভাব। বয়স আনুমানিক ৪০ কি ৪৫ হবে। সিলেটি মেয়ে রেহানা। ২৫ বছর আগে রেজাউল আনসারির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। ঢাকায় রেজাউল আনসারির নিজস্ব টেক্সটাইল ফ্যাক্টরি রয়েছে। রাদের বয়স যখন ৩ বছর আমেরিকায় যাওয়ার পথে হাঁপানি রোগে আক্রান্ত থাকায় শ্বাসকষ্টে মৃতারা চিহ্ন তত্ত্ব বরণ করেন তিনি। তারপর থেকে রেহানা আনসারির শুরু হয় নতুন জীবনের পথচলা। স্বামীর ভালোবাসাকে আঁকড়ে ধরে এবং ছেলের মুখের দিকে তাকিয়ে তিনি দ্বিতীয় বিয়ে করেননি। তাদের একমাত্র ছেলেকে পালন করার দায়িত্বর মাঝে স্বামীর বিজনেসের সম্পূর্ণ দায়িত্ব তার কাঁধে চলে আসে। ঢাকার পাশাপাশি রাত টেক্সটাইল ফ্যাক্টরি সিলেটেও নির্মাণ করেন। দ্বিগুণ হয়ে উঠে তাদের অর্থসম্পদ। কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ তিনি এতদূর আসতে পেরেছে। ১ বছর হল রাত তার মায়ের সঙ্গে বাবার বিজনেসে যুক্ত হয়েছেন। সিলেটের ফ্যাক্টরি রেহানা আনসারি দেখছেন, ঢাকারটি দেখছে রাত। একটি বিশেষ কারণে তিনি রাতকে না জানিয়ে ঢাকায় এসেছেন। মামনি। রেহানা আনসারি চৈতন্য ফিরে পান ছেলের স্বরে। সরে এসে ছেলের দিকে তাকিয়ে বললেন, বসো। রাত কোট পাশে রেখে বসল। তিনি ওপর পাশের সোফায় বসলেন। ছেলেকে মনোযোগ সহকারে দেখে নিলেন। রাত রুটিন অনুযায়ী কাজকর্ম করতে পছন্দ করে। অফিসিয়াল পোশাকে কোট হাতে বের হয়েছে। দেখে বোঝা যাচ্ছে কথা শেষে অফিসের গন্তব্যে রওনা হবেন। রাত শান্ত কণ্ঠে শুধালো, কোনো সমস্যা? তুমি নাকি নতুন পি এ নিচ্ছ? হ্যাঁ। ছেলে নাকি মেয়ে? ছেলে। মেয়ে মেটার না, কাজের দক্ষতা ভালো হতে হবে। ইফ ইউ ডোন্ট মাইন্ড মামনি, তোমার হঠাৎ ঢাকায় আসার কারণ জানতে পারি? তোমার জন্য নতুন পি এ নিয়োগ করেছি আমি। মেয়ে নাকি ছেলে? মেয়ে। পরিচয়? রেহানা আনসারি তার ম্যানেজার রফিকের দিকে তাকায়। আঙুলের ইশারায় তাকে একটি বার্তা বোঝায়। রফিক তার কথা অনুযায়ী বাহিরে গিয়ে ফিরে আসে ইসানাকে সঙ্গে নিয়ে। ইসানা রফিকের পিছু পিছু গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। ঈষৎ ভয় তাকে কাবু করে ফেলছে বারংবার। ইসানা রেহানা আনসারির পাশে এসে দাঁড়ায়। তিনি ইসানাকে দেখিয়ে রাদের উদ্দেশ্য করে বলল, ইসানা ইবনাত, যাকে তুমি কাল রিজেক্ট করেছ। রাদ এক পলক তাকিয়েই ভ্রু কুঁচকে বলল, মামনি তাকে কেন? একক উদ্ধৃতি চিহ্ন। উহু। বাকি অংশ শেষ করার পূর্বেই হাত জাগিয়ে রাদকে থামান। তিনি বলেন, অনেক ক্ষেত্রে পড়াশোনার দক্ষতা দেখতে হয় না, কাজ ও বুদ্ধির দক্ষতাও দেখতে হয়। ইসানা বুদ্ধিমতী, পরিশ্রমিক একটি মেয়ে। আজ থেকে ও তোমার পি এ। চেহারায় বিরক্তি ভাব নিয়ে নজর ফিরিয়ে নিল রাদ। মামনির কথার ঊর্ধ্বে কথা বলার সাহস দেখাল না। তাকে যেমন শ্রদ্ধা করে, তেমনি কিঞ্চিত ভয় করে চলে। ছেলের নাকমুখ কোচকান দেখে তাতে তার কিছু যায় আসে না। তিনি গুরুগম্ভীর কণ্ঠে শুধাল, অফিসিয়াল কাজের পরও সে তোমার বাড়িতে সার্ভেন্ট হিসাব কাজ করবে। তুমি তোমার নির্দেশ অনুযায়ী সব কাজ করাতে পারবে ইসানাকে দিয়ে? ইউ মিন, উনি আমার বাড়িতে থাকবে? আঙুল তুলে ইসানাকে দেখিয়ে বলল রাদ। অফকোর্স। রাদের চোখমুখে বিরক্তির সঙ্গে সঙ্গে কিঞ্চিত রাগ এসে ভর করল। মুখে কিছু না বললেও মনে মনে ইসানার প্রতি ভীষণ ক্ষোভ জন্মাচ্ছে তার। নেহাত মামনির সামনে, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে দ্বিতীয়বার ভাবত না সে। এই সামান্য একটি বিষয় নিয়ে সিলেট থেকে ঢাকায় এসেছে তার মামনি। এর পিছনে নিশ্চয় মুরাদের হাত রয়েছে। আপাতত রাগ নীরব রয়ে যায়। রেহানা আনসারি ইসানার সঙ্গে টুকটাক কথা বলছিল। অফিসে লেট হচ্ছে বলে ড্রয়িং রুম ত্যাগ করল রাদ। ইসানা রাদের পিছু পিছু এলো। ওকে দেখে চোখমুখ ঘুচে এলো তার। বিরক্তি প্রকাশ করে গাড়িতে উঠে বসে। ইসানা পাশে বসতে নিলে জোরেশোরে বলল, সামনে গিয়ে বসেন। আমার পাশে বসার যোগ্যতা আপনার নেই। অপমানসূচক কথা শুনে ইসানা মুখ মলিন করে চুপচাপ সামনে এসে বসল। ড্রাইভার গাড়ি চালাতে লাগল। ইসানাকে চাকরি দেওয়ার পিছনে নিশ্চয় তোর হাত রয়েছে? রাগ মিশ্রিত কণ্ঠে বলল রাদ। মুরাদ ধীরে কণ্ঠে শুধাল, আই এক্সপ্লেইনেড। আমি আন্টিকে শুধু ইসানার কথা বলেছিলাম, কিন্তু সে যে তাকে তোর পি
এই হিসাবেই নিয়োগ দিবে জানতাম না। মাম্মিকে কেন বলেছিস তার কথা? আমি বলিনি ইচ্ছে করে। তোর কেবিনে প্রবেশ করার পূর্বেই আন্টি আমাকে কল দেয়। তখন আমি এর বিষয়টি বলি। ইসানা তখন আমার সঙ্গেই ছিল। কথার মাধ্যমে তাকে রিজেক্ট করার কথা বলাতে ইসানার ডিটেইলস জানতে চায় আন্টি। তারপর সে নিজ থেকে ইসানার সঙ্গে ফোনে কথা বলে। এখন সে তোর উফ কপালে হাত রেখে বিরক্ত প্রকাশ করে রাত। খারাপ কোথায়? দিন দেখ তার কাজকর্ম। ভালো না লাগলে আউট। রাত তবুও বিরক্ত বোধ করছে। মুরাদ আরও কিছু বলতে উদ্যত হতেই দরজায় নক পড়ে। ইসানা, মে আই কামিং বলে ভেতরে আসার পারমিশন নেয়। রাত বিরক্তিকর কণ্ঠে ভেতরে আসার সম্মতি জানায়। ইসানা ভেতরে এসে কফির মগ রেখে একটি ফাইল এগিয়ে দিয়ে মৃদুস্বরে বলল, আহনা আপু দিয়েছে এটি। রাত কফির মগ হাতে নিয়ে ফাইল চেক করে। এক চুমুক দেওয়ার পর আর চোখে ইসানার দিকে তাকায়। তারপর জনকে বেরিয়ে যেতে বলে তারা প্রস্থান করে। রাত কফির মগ হাতে নিয়ে আরামদায়ক চুমুকে খাচ্ছে। তার মনে ধরেছে ইসানার বানানো কফি, যেটা কেউ কখনো আগে তাকে বানিয়ে খাওয়াতে পারেনি। ইসানা তার কেবিনে এসে বসার পর সোহানার ফোন আসে। রিসিভ করে সে। বল সোহানা, চাকরিটা কি হয়েছে? হ্যাঁ, রেহানা ম্যামের জন্য সম্ভব হলো এটা। আমি জানি তো উনি খুব ভালো মানুষ। তোর সাথে কি তার আগে থেকে পরিচয়? আরে না, এমনি বললাম। দীর্ঘ শ্বাস নিয়ে বলল, মনে হচ্ছে রাত বেশি জ্বালাতন করছে। তেমন নয়, বেশ অহংকারী, বড় লোকের ছেলে বলে কথা। তাই বাকি অঙ্ক বলার পূর্বে ল্যান্ডলাইনের টেলিফোন বেজে ওঠে। ফোন রেখে টেলিফোন রিসিভ করে জানতে পারে রাত তাকে ডাকছে। দ্রুত এগিয়ে যায় ওর কেবিনে। ভেতরে প্রবেশ করতেই রাত ভারী কণ্ঠে বলল, মিস ইসানা, এটা ফোনে কথা বলার জায়গা নয়, কর্মস্থান। দ্বিতীয়বার এমন ভুল যেন না হয়। সরি স্যার, মৃদুস্বরে মাথা নত রেখে বলল ইসানা। সে বুঝতে পারে সিসিটিভির মাধ্যমে তাকে ফোনে কথা বলতে দেখেছে রাত চেয়ারে হেলান দিয়ে ডেস্কের ওপর সবুজ রঙের ফাইল রেখে রাশভারী কণ্ঠে বলল, কাল নতুন কাপড়ের স্যাম্পল টেস্ট করাতে ল্যাবে দেওয়া হয়েছে। ল্যাবের ডকুমেন্টসগুলো কালেক্ট করুন এবং স্টাফদের কাছ থেকে আগের ডকুমেন্টসগুলো নিয়ে আসুন। আর হ্যাঁ, কাপড় ডিজাইনের ডকুমেন্টসগুলো আনতে ভুলবেন না। জি স্যার। হ্যাঁ সম্মতি জানিয়ে ইসানা বেরিয়ে যায় তার কাজে। রাত ইসানাকে অধিক পরিমাণ কাজ করাতে চায়, যার দরুন সে ক্লান্ত ও ধৈর্যহারা হয়ে নিজ থেকে কাজ ছেড়ে দিবে। দেখা যাক তার এই পরিকল্পনা কতটুকু সফলতা অর্জন করে। প্রথমে ল্যাবে, তারপর সব স্টাফদের কাছ থেকে ডকুমেন্টস কালেক্ট করতে করতে হয়রান হয়ে যায় ইসানা। তবুও সে দমে থাকে না, কাজ চালিয়ে যায়। পুরো অফিসটি ৫ তলা। রাদের কেবিন ৫ তলায়। নিচ থেকে ওপরে, ওপর থেকে নিচে আসতে আসতে ইসানার নাজেহাল অবস্থা। এই পুরো বিষয়টি মুরাদও বেশ ভালোভাবে লক্ষ্য করেছে। শেষে সে নিজেই রাদের কেবিনে আসে। কি শুরু করেছিস? না বোঝার ভান ধরে বলল রাদ। সে পরিশ্রমী মেয়ে, তোর এসবে কিছুতেই দমবে না। তার সম্পর্কে ভালো অভিজ্ঞতা আছে দেখছি তোর। এক ভ্রু উঁচু করে বলল রাদ। তাচ্ছিল্য করা বন্ধ কর। আমি ভাবতে পারছি না উনি আমার বাড়িতে থাকবে। সার্ভেন্ট যেহেতু অসুবিধা কোথায়? সার্ভেন্টদের আলাদা কোয়ার্টার রয়েছে। উনি তোর পার্সোনাল সার্ভেন্ট। তোর খেয়াল রাখার জন্য আন্টি তাকে নিয়োজিত করেছে। ছোট্ট বেবি আমি তাই? মেকি রাগ দেখিয়ে বলল রাদ। একদম, পরিহাস করে বলল মুরাদ। ধমক দিল রাদ। বাকি আলোচনা করার আগেই ইসানা এক গাদা ফাইল নিয়ে প্রবেশ করে। ডেস্কের ওপর রেখে হাঁপাতে হাঁপাতে বলল, আপনি এগুলো দেখতে থাকুন স্যার, বাকিগুলো আনছি এক্ষুনি বলে তড়িঘড়ি করে বেরিয়ে যায় কেবিন থেকে। মুরাদ ফাইলের ওপর নজর ভুলায়। মুরাদ তো ফিক করে হেসেই দেয়। রাত ভ্রু কুচকে বলল, হাসছিস যে? তোর কাজ এসে গেছে, নে চেক কর। চাপ নিস না, ইসানা আরও আনছে। আল দ্য বেস্ট। ক্যারি অন। ম্যানেজারকে শুনি, একদম অজুহাত দিবি না। আমি তাকে বলিনি এগুলো কালেক্ট করতে। তুই বলেছিস, ঠেলা সামলা বলে রাগ কিছু বলার উদ্যত হওয়ার আগেই প্রস্থান করলেন। রাদের বিরক্ত মাখা আদলে রাগ ফুটে ওঠে। উপায় নেই ভেবে একটি একটি করে ফাইল ঘাঁটতে আরম্ভ করে। লাঞ্চের পরপরই ইসানার কাজ পুনরায় শুরু হয়। আর 2 সেক্টর আছে, এদের ফাইল কালেক্ট করতে করতে রাত হয়ে যেতে পারে। তাই দ্রুত পায়ে কাজ করতে থাকে। রাত অর্ধেক ফাইল কেবল দেখেছে। এখনও অনেকগুলো টেবিলের ওপর গড়াগড়ি খাচ্ছে।
ফাইল দেখার সময় মনিটরে ইসানাকেও দেখে নিতে ভুল হয় না তার। সকাল থেকেই দৌড়ঝাঁপের ওপর রেখেছে তাকে। শুধু লিফটে উঠলেই মাথা ঠেকিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়। ইসানার অসহায় ক্লান্ত মুখমণ্ডল রাদের হৃদয় স্পর্শ করতে পারেনি। এক বিন্দু মায়া হয়নি তার। সেই শুধু নজর রেখেছে কখন ইসানা ফাঁকি দিবে, সেই অজুহাতে তাকে আউট করবে। কিন্তু ইসানা প্রচুর পরিশ্রম করে। পুরো ফাইলগুলো সন্ধ্যার পরপরই রাদের ডেস্কে পৌঁছে দিতে সক্ষম হয়। ফিরে এসে নিজের কেবিনে টেবিলের ওপর মাথা রেখে শুয়ে পড়ে। ক্লান্তিতে আখিযুগল বুঝে আসে ঠিক সেই মুহূর্তে ল্যান্ডলাইনে কল আসে। পিক করে রাত তাকে কফি নিয়ে যেতে বলে। আর হলো না একটু রেস্ট নেওয়া। দ্রুত অফিস ক্যান্টিনে এসে কফি বানিয়ে রাদের জন্য নিয়ে আসে কেবিনে। রাত কফি খেতে খেতে ফাইল দেখছিল। ইসানা বের হয়ে যাওয়ার সময় পুনরায় ফিরে এসে মৃদুস্বরে বলে, স্যার আমি বাড়িতে যেতে চাই। রাত না তাকিয়ে জিজ্ঞেস করল, হোয়াই? আমার কিছু জিনিসপত্র রয়েছে সোহানার বাড়িতে, সেগুলো আনতে হবে। ওকে, বাট দ্রুত চলে আসবেন। জি, বলে কেবিন ত্যাগ করে ইসানা। রাত ফাইন বন্ধ করে কলম আঙুলের মাঝে নিয়ে থুতনিতে ঠেকায়। কফির মগের ওপর নজর পড়তেই চোখ ছোট ছোট হয়ে আসে তার। সেই নীরবে কিছু একটা ভাবছে। হয়তো তার ভাবনার কেন্দ্রবিন্দু জুড়ে ইসানা রয়েছে। বিধ্বস্ত শরীর নিয়ে রুমে ফিরল ইসানা। দরজার নিকটে দাঁড়িয়ে ক্লান্তিতে পা যেন আগে বাড়াতে ইচ্ছে করছে না। হাত বাড়িয়ে কলিং বেল বাজানো কষ্টকর। দেয়ালে পিঠ ঠেকিয়ে হাত বাড়িয়ে কোনোমতে কলিং বেল বাজাতে সক্ষম হয়। দরজা খোলার সময়টাতে পিঠের সঙ্গে মাথাও ঠেকিয়ে রাখে দেয়ালে। 1 মিনিট অতিবাহিত হতেই সোহানা দরজা খুলে। ইসানাকে ক্লান্তিকর চোখে মুখে দেখে বিস্ময় কণ্ঠে বলে, তোর এই অবস্থা কেন? তাড়াতাড়ি ভেতরে আয়। মুখ থেকে কোনো বার্তা না চালিয়ে ভেতরে প্রবেশ করে ইসানা। কয়েক পা এগিয়ে সঙ্গে সঙ্গে সোফায় আধশোয়া হয়ে ঢলে পড়ে। সোহানা বিনাবাক্যে রান্নাঘরে গিয়ে গ্লুকোজ গুলে দ্রুত ফিরে আসে। ইসানাকে খেতে দিয়ে পাশে এসে বসে মৃদুস্বরে জিজ্ঞেস করে, আজ বেশি পরিশ্রম হয়েছে ইসা? ইসানা অস্ফুট স্বরে উত্তর দিল, এটা তো হবারই ছিল। হঠাৎ করে কল কেটে দিলি কেন? স্যার ডেকেছিল। স্যার বলিস না। রাত বল, ও তোর ছোট ইয়ের ব্যাপার না। আজ প্রচুর ঘাটিয়েছে। তোকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। তোর কপালে কি সুখপাখিটা কখনো ধরা দিবে না রে? বহু আগে মাতারা চিহ্ন রাগিয়েছে। গোসল করে আসি, তারপর বাকি জিনিসগুলো গুছাতে হবে। আমি গুছিয়ে রেখেছি। তুই কি সত্যি চলে যাবি? মুখ মলিন করে বলল সোহানা। হ্যাঁ, তোকে দিন যা তারা চিহ্ন লি তারা চিহ্ন এ তারা চিহ্নছি। আর যা তারা চিহ্ন লা তারা চিহ্নতে চাই না রে। তোরও তো একটা ভবিষ্যৎ আছে। চুপ থাক। মাঝে মধ্যে আসবি না? তা আসব। বলতে বলতে ওয়াশরুমের দিকে এগোয় ইসানা। দু বান্ধবী গল্প করতে করতে প্রায় 10টা বাজিয়ে দেয়। ইসানা তখনই বাড়ি থেকে বের হয়। রাত যে তাড়াতাড়ি যেতে বলেছিল সেই বিষয়টি একদমই মাথা থেকে বেরিয়ে গেছে তার। বাড়ি থেকে বের হবার পর রিকশার দেখা মিলছে না। যাও পাচ্ছে ভাড়া দ্বিগুণ চাইছে। ইসানা ব্যাগ হাতে হাঁটতে শুরু করে। মেইন রাস্তায় এসে রিকশা নিবে বলে ভাবে। হাতে কেবল 500 টাকা আছে। সেটাও সোহানা দিয়েছে। এই টাকা দিয়ে বেতন পাওয়ার আগ পর্যন্ত এই মাসটা কোনোমতে চলতে হবে। তাই এরা দেড়া ভাড়া দিয়ে রিকশায় যাবে না। 5 মিনিট হাঁটার পর রিকশা আর পাচ্ছে না। যা দেখা যাচ্ছে সব ট্যাক্সি। তাতে ইসানা যাবে না। দোকানপাট অনেকেই বন্ধ করে বাড়ি চলে গেছে। শুধু 1-2টি দোকান খোলা রয়েছে কেবল। আরেকটু পথ এগোয় ইসানা। হঠাৎ একটি হলুদ রঙের ট্যাক্সি ইসানার সামনে এসে থামে। গাড়ির কাচ নামিয়ে একটি লোক ইসানার উদ্দেশ্য করে বল, ম্যাডাম কোথায় যাইবেন? আহেন নামায় দিয়া আহি। ইসানা লোকটিকে এক পলকে দেখে নিল। হ্যাংলা পাতলা মুখে খোঁচা খোঁচা দাড়ি রয়েছে। ইসানা জবাব দিল, বনানী যাবেন? আহেন। ভাড়া কিন্তু 50 টাকা দিব। আচ্ছা। এত দ্রুত রাজি হওয়াতে ইসানা দেরি করে না। দ্রুত গাড়িতে ওঠে বসল। গাড়ি ছুটতে লাগল। 20 মিনিট চলার পর বনানীর কিছুটা কাছে আসার পূর্বে আরেকজন লোক এসে গাড়িতে ঠিক ইসানার সঙ্গে পিছনের সিটে বসল। ইসানা এ পাশে চেপে বসল। লোকটি সিগারেট ফুঁকছিল। ইসানার সমস্যা হচ্ছে এতে। তবুও কিছু বলল না। ইসানার কাছে এই ব্যক্তিকে দেখে সুবিধাজনক মনে হচ্ছে না। সে চালাকি করে ব্যাগের চেইন খুলে ভেতরে এক হাত ঢুকিয়ে রাখে। হঠাৎ পিছনের লোকটি সিগারেট ফেলেই সামনের ব্যক্তির উদ্দেশ্যে চিল্লিয়ে বলল, রুস্তম বাই মোচর মা তারা চিহ্ন। কথাটা শেষ করতেই ইসানাকে ধরতে আসতে যাবে এমতাবস্থায় ইসানা ব্যাগের ভেতর থেকে পেপার স্প্রে বের করে লোকটির চোখে নিক্ষেপ করল।
লোকটি চেঁচিয়ে উঠে দু হাত দিয়ে চোখ ঢেকে ফেলল। সামনের লোকটি গাড়ি জোরে ব্রেক কষিয়ে ইসানাকে পিছনে ঝুঁকে ধরতে চাইলে তার চোখেও নিক্ষেপ করে স্প্রে। জনে চিৎকার করে ছতারা চিহ্ন টতারা চিহ্ন ফতারা চিহ্ন ট করতে থাকে। ইসানা চটজলদি গাড়ি থেকে বেরিয়ে ব্যাগ রাস্তায় রেখে দুপায়ের জুতো খুঁতারা চিহ্ন লে হাতে নেয়। তারপর গাড়ির দরজা খুঁতারা চিহ্ন লে জনকে কলার ধরে টেনে বের করে হাতের জুতো দিয়ে ইচ্ছেমতো পিটাতে থাকে। একে তো তারা চোখের জতারা চিহ্ন অন্ত্র তারা চিহ্ন না তারা চিহ্ন অকাবু। তার ওপর ইসানার জুতোর পি তারা চিহ্নটা তারা চিহ্ন নিখে তারা চিহ্ন এই নাস্তা নাবুদ। ইসানা খি তারা চিহ্ন পোক্ত কণ্ঠে তাদের উদ্দেশ্যে বলছে, ভেবেছিলি কি আমি অবলা নারী? সুযোগ নিতে চেয়েছিলি? আয় নে না। নারীদের এতটাও অবলা অসহায় মনে করিস না, তারা খেপে গেলে তারা চিহ্ন গু তারা চিহ্ন নে তারা চিহ্ন রগোলাতে পরিণত হয়। আচ্ছামতো আরও কয়েক গা দিয়ে ব্যাগ থেকে ৫০ টাকার নোটটি ড্রাইভারের মুখের ওপর ছুঁড়ে ফেলে বলল, নে তোর টাকা, ফ্রিতে চলার অভ্যেস আমার নেই। বলেই দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে ইসানা। বাকিটুকু পথ সে হেঁটেই যেতে পারবে। ইসানা চলে যাওয়ার পরপরই রাস্তার অপর পাশে মুরাদের গাড়ি দেখা যায়। গাড়ির ড্রাইভিং সিটে ছিল মুরাদ, পাশে ছিল রাদ। ফাইলগুলো চেক করার দরুন তার অফিস থেকে বাড়ি ফিরতে লেট হয়। মুরাদও শেষ অবধি তাকে সাহায্য করতে বাধ্য হয়। ড্রাইভারকে পাঠিয়ে দিয়ে মুরাদের গাড়িতে চড়ে তার বাড়িতে যাবার জন্য রওনা হয়। তাদের বাড়ি একদম পাশাপাশি। মাঝ রাস্তা এসে প্রথম লোকটির চিৎকার শুনে মুরাদ গাড়ি ব্রেক কষে তড়িঘড়ি করে ইসানাকে গাড়ি থেকে নামতে দেখে চুপ করে। তারা পর্যবেক্ষণ করে পুরো বিষয়টি। ইসানার সাহসিকতা দেখে বিস্ময় বিহ্বল তারা। বিশেষ করে রাদ। তাকে রাদ সহজ সরলা স্বভাবের অবলা বাঙালি নারী মনে করেছিল। কিন্তু তার ধারণায় পরিবর্তন ঘটেছে এমন চমৎকৃত ঘটনা দেখে। ইসানার সাহসিকতার সদৃশ রাদ কিছুটা বিমুগ্ধ। মুরাদ স্মিত হেসে বলল, কি বুঝছি, ইন্টারেস্টিং ক্যারেক্টর। নিঃসন্দেহে সে একজন বাঘিনীর পরিচয় দিয়েছে। রাদ সেকেন্ড কয়েক চুপ থেকে মুরাদকে বলল, পুলিশকে ইনফর্ম কর, এই কালপিত টোকে গ্রেফতার করা উচিত। রাইট। বলেই মুরাদ পুলিশকে কল দিয়ে ঘটনাস্থলের অ্যাড্রেস জানায়। বন্ধু চলে আসে বাড়িতে। সকালে রেহানা আনসারি যাওয়ার পূর্বে ইসানাকে বাড়ির অপর চাবিটি দিয়ে যায়। তাই বাড়িতে প্রবেশ করতে তার অসুবিধা হয় না। রাত এসেছে বুঝতে পেরে দরজা খুলে দেয় ইসানা। রাত রাস্তার ঘটনাটি লুকায়িত রেখে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, আপনাকে দ্রুত আসতে বলা হয়েছে। এখন টা বাজে দেখেছেন? সরি স্যার, আসলে চলে যাচ্ছি দেখে সোহানা লেট করে যেতে বলেছিল। এত রাত করে এসেছেন, বাইচান্স রাস্তায় যদি কোনো সমস্যা হতো, তার দায়ভার কে নিত? ইসানা দৃষ্টি নত রেখে চুপ করে দাঁড়িয়ে থাকে। রাত সরু চোখে তাকায়। ইসানা এখন নিজেকে যতটা শান্তশিষ্ট উপস্থাপনা করছে সে মোটেও শান্তিপ্রিয় মেয়ে নয়। তার মধ্যে অগণিত তারা চিহ্ন শতারা চিহ্ন অমা বিদ্যমান। রাত স্বাভাবিক কণ্ঠে বলল, খাবার সার্ভ করুন। বলেই অগ্রসর হয় রুমের দিকে। ইসানা খাবার সার্ভ করে। কিছুক্ষণ বাদে রাত ফিরে। ইসানা দৃষ্টি নত রেখে দাঁড়ায়। রাত খাবার খাওয়ার পর্যন্ত সেভাবেই দাঁড়িয়ে থাকে। চলে যাওয়ার পর সব এটো থালাবাটি ধুয়ে মুছে গুছিয়ে রুমে ফিরে। কাল শুক্রবার ছিল, হয়তো তার অফিসে না যাওয়া হতে পারে। নরম বিছানায় গা এলিয়ে দেয়। আগের কিছু স্মৃতি ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় ইসানা। _______। সুরভি খাতুন পুরনো একটি ছবির অ্যালবামের ওপর হাত ভোলাচ্ছেন। সেখানে রয়েছে ইসানার মা, সে নিজে, আরও একটি অচেনা মেয়ে। এটি তার প্রিয় জন বান্ধবীদের সঙ্গে তোলা বেশ পুরনো ছবি। শেষ স্মৃতি হিসাবে এটিই রয়েছে। সুরভি খাতুন ইসানার মামা, কে পছন্দ করে বিয়ে করেছিল। ইসানার জন্মের আগে বাবা মারা যায় ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে। ইসানাকে জন্ম দেওয়ার পর মৃত্যু হয় তার। রয়ে যায় শুধু ইসানা। একমাত্র মামা ইসানাকে অভিতারা চিহ্ন শতারা চিহ্ন পোক্ত বলে মনে করে। ছোট থেকে মামার অনাদরে বড় হয়েছে ইসানা। তবে সে ইসানাকে পরিপূর্ণ আদর দিয়েছে ঠিক তার সন্তানের মতো। স্বামীর কাশির শব্দ শুনে তিনি ফ্রেমটি ড্রয়ারে রেখে দিলেন। লাইট অফ করে তারা চিহ্নতে এলেন। কিন্তু চোখের পাতায় ঘুমের দেখা নেই। তার ভাবনা জুড়ে রয়েছে ইসানা। অভাগিনী যেখানে আছে ভালো থাকে, তৎক্ষণাৎ দোয়া করেন তিনি। বেতারা চিহ্ন রহ বাড়ি থেকে, বেতারা চিহ্ন রহকু তারা চিহ্ন তোত্তা। দূর করে বাদামি রঙের তারা চিহ্ন রে তারা চিহ্ন ছানাটিকে বের করে দিল ইসানা। দরজা লাগিয়ে পিছনে ফিরতেই রাদের সঙ্গে চোখাচোখি হয়। সে চোখ নামিয়ে নেয়।
রাত গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, টাইসনকে কোথাও দেখেছেন? ইসানা একবার তাকিয়ে চোখ পুনরায় সরিয়ে মৃদু স্বরে জবাব দিল, মানে কু তারা চিহ্ন রে তারা চিহ্ন র বা তারা চিহ্ন ওচা? ওর নাম টাইসন, ওই নামেই ওকে ডাকবেন। বিমর্ষ কণ্ঠে বলল, তবুও তকু তারা চিহ্ন তোত্তা তারা চিহ্ন র বা তারা চিহ্ন ওচা তারা চিহ্নই। নাম রাখলেই তো আর জাত পরিবর্তন হয় না। বিড়বিড় করে বলল ইসানা, কিছু জিজ্ঞেস করেছিলাম। ইসানা নিরুত্তর থেকে দরজা খুলে। টাইসন বাহির থেকে রাতকে দেখে দৌড়ে ভেতরে আসে। টাইসনকে রাত কোলে উঠিয়ে এক গাদা আদর আদিক্ষেতা দেখানো শুরু করে। পাশে দাঁড়িয়ে ইসানা আর চোখে দেখে নেয়। শেষ হলে ইসানার উদ্দেশ্যে করে বলে, আমার সঙ্গে টাইসনের যত্ন নিবেন আপনি। হে তারা চিহ্নকা, মনে মনে বলল, তবে মনের কথা বাহিরে প্রকাশ না করে হ্যাঁ সম্মতি জানায়। রাত টাইসনকে নিয়ে রুমের দিকে এগোয়। বড় লোকদের একটাই সতারা চিহ্ন মতারা চিহ্ন স্যা। কুকুর নয়তো বিড়াল পালতেই হবে, নয়তো জাতপাত থাকবে না। বিড়বিড় করতে করতে ইসানা রান্নাঘরের দিকে অগ্রসর হয়।